দূরে তবু কাছে যে যেখানে আছে শুভেচ্ছা সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের পর্বে আমরা একটি উপপাদ্যের সমাধান করব। তো এই সমাধান ক্লাসের গোটা প্রহর জুড়ে আমি তন্ময় জুয়েল আছি তোমাদের সাথে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতে আমরা আমাদের আজকের প্রশ্নটি দেখে নেব। আমাদের প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। আচ্ছা, প্রশ্নটা আমরা আরেকবার পড়ি ভালো করে মনোযোগ দিয়ে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। তাহলে প্রশ্নে যে ত্রিভুজের কথা বলা হয়েছে আমরা প্রথমে ওই ত্রিভুজটাকে অঙ্কন করি। মনে করি যে এটা হচ্ছে আমার সেই ত্রিভুজ যে ত্রিভুজের কথা প্রশ্নে বলা হয়েছে। তো এই ত্রিভুজের আমি একটা নাম দিয়ে দিতে চাই। ধরো এ বি সি হলো আমার সেই ত্রিভুজ যে ত্রিভুজের কথা প্রশ্নে বলা হয়েছে। এবং প্রশ্নে আরও বলা হয়েছে যে দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা, দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা। তাহলে আমি ত্রিভুজের দুইটা বাহুকে নির্বাচন করি। মনে করো যে এ বি এবং এসি সেই দুই বাহু। তাহলে এ বি বাহুর মধ্যবিন্দু, ধরো মধ্যবিন্দু এটা হচ্ছে ডি, নাম দিলাম ডি, এবং এসি বাহুর মধ্যবিন্দু এটার নাম দিলাম হচ্ছে ধরো ই। এই ডি এবং ই যথাক্রমে এ বি এবং এসি বাহুর মধ্যবিন্দু। তো সংযোগ রেখা যেহেতু তাহলে এই দুটাকে যোগ করে দিই। তো সংযোগ রেখা যোগ করে দিলে আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি ডিই সরল রেখা। প্রশ্নে বলা হয়েছে ডিই কার সমান্তরাল? তৃতীয় বাহু ডিই সমান্তরাল বিসি, এবং এই ডিইর দৈর্ঘ্য হবে বিসি এর দৈর্ঘ্যের অর্ধেক, অর্থাৎ ডিই ইকুয়ালস টু হাফ বিসি। তো যে চিত্রটা আমরা অঙ্কন করেছি সেই চিত্র থেকে আমি চাইলে কিন্তু এখানে বিশেষ নির্বাচনটা লিখে নিতে পারি। তাহলে লিখি বিশেষ নির্বাচন। মনে করি এবিসি একটি ত্রিভুজ, মনে করি এবিসি একটি ত্রিভুজ যার এ বি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই। তাহলে ডি এবং ই। দেখো যে প্রশ্নে কি বলেছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু, তাহলে আমি একটা ত্রিভুজ অঙ্কন করেছি, নাম দিয়েছি এ বি সি ত্রিভুজ। এ বি এবং এসি, দেখো এ বি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? দেখো প্রশ্নে বলা হয়েছে কি প্রমাণ করতে হবে? যে তৃতীয় বাহুর সমান্তরাল। তাহলে এই যে তোমার ডিই বাহুটা, এই ডিই কার সমান্তরাল হচ্ছে? তৃতীয় বাহু। তৃতীয় বাহু হচ্ছে এখানে বিসি, তাহলে বিসি লিখতে পারি। এবং আরও একটা জিনিস প্রমাণ করতে হবে যে দৈর্ঘ্যে, অর্থাৎ ডিইর যে দৈর্ঘ্যটা হবে তা হবে বিসি এর দৈর্ঘ্যের অর্ধেক। তা লিখতে পারি ডিই ইকুয়ালস টু হাফ বিসি। এটাও আমাকে প্রমাণ করতে হবে যে ডিইর দৈর্ঘ্যটা হবে বিসি এর দৈর্ঘ্যের অর্ধেক। আচ্ছা, তাহলে আমাদের চিত্র হয়ে গেল বিশেষ নির্বাচন। এখন প্রমাণের আগে আমাদের একটু অঙ্কন করা প্রয়োজন। তাহলে প্রয়োজনীয় অঙ্কনটা আমি করব। এখানে লিখতে পারি অঙ্কন। দেখো আমি কি অঙ্কন করব? যে এই ডিইকে বর্ধিত করে দেব। ডিইকে বর্ধিত করি। কতটুকু বর্ধিত করব? যে ডিইর যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যে বর্ধিত করব। ডিইকে বর্ধিত করি কি পর্যন্ত? ধরো আমি এফ পর্যন্ত বর্ধিত করলাম, এই এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। ডিইকে এফ বর্ধিত করে এফ পর্যন্ত বর্ধিত করলাম, এমনভাবে বর্ধিত করলাম যেন ডিইর যা দৈর্ঘ্য হয় ইএফেরও তা দৈর্ঘ্য হয়। এইবার এই সিএফকে যোগ করে দিই, সিএফ যোগ করি। ডিইকে এমনভাবে বর্ধিত করি যেন, দেখো ডিইকে এমনভাবে বর্ধিত করি যেন ডিই ইকুয়ালস টু ই এফ হয়। অর্থাৎ এই ডিই এর দৈর্ঘ্যের সমান করে ইএফ এর দৈর্ঘ্যটা অর্থাৎ এফ পর্যন্ত বৃদ্ধি করব। সি আর ই এফ যোগ করি, সি এফ যোগ করি। এই যোগ করার ফলে দেখো নতুন একটা ত্রিভুজ তৈরি হলো। নতুন একটা কি তৈরি হলো? ত্রিভুজ তৈরি হলো। তো প্রমাণের প্রথম ধাপে আমরা যে কাজটা করব সেটা হলো এই যে দুইটা ত্রিভুজ তৈরি হলো, ত্রিভুজ দেখো এ ডি ই এবং ত্রিভুজ ই এফ সি, এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব। তো চলো আমরা প্রমাণ শুরু করে দিই। প্রমাণের প্রথম ধাপ, তাহলে এখানে লিখি প্রমাণ ধাপ 1। এই 1 নম্বর ধাপে আমরা যে কাজটা করব
যে ত্রিভুজ এ ডি ই এবং ত্রিভুজ সি ই এফ এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। ত্রিভুজ এ ডি ই এবং ত্রিভুজ সি ই এফ এর মধ্যে আমরা দেখো যে ত্রিভুজ এ ডি ই এবং ত্রিভুজ সি ই এফ এ, এখন এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে গেলে কয়টা উপাদান প্রয়োজন? আমরা জানি যে 3টা উপাদান প্রয়োজন, অর্থাৎ 2টা বাহু একটা কোণ, অথবা 2টা কোণ একটি বাহু, অথবা 3টি বাহু দ্বারা আমরা প্রমাণ করতে পারবো। এখন দেখি যে আমি কোন কোন উপাত্ত এখানে পাচ্ছি। ত্রিভুজের মোট উপাদান 6টি, সর্বসম প্রমাণ করতে উপাদান প্রয়োজন 3টি। দেখি যে কোন কোন উপাদানগুলো নিয়ে আমি যুক্তি দিয়ে তা প্রমাণ করতে পারি। এখন দেখো এই ই কিন্তু এসি বাহুর মধ্যবিন্দু, ই কিন্তু এসি বাহুর মধ্যবিন্দু। যদি ই এসি বাহুর মধ্যবিন্দু হয় তাহলে ই এর কাজ হলো এসি বাহুকে সমান 2 ভাগে ভাগ করে দেয়া। তাহলে দেখো যদি ই বিন্দুটা এসিকে 2 ভাগে ভাগ করে দেয় তাহলে আমি এখানে লিখতে পারি যে এ ই ইকুয়ালস টু সিই। কেন লিখতে পারি? কারণ হচ্ছে ই এসি বাহুর মধ্যবিন্দু। ই যেহেতু এসি বাহুর মধ্যবিন্দু তাই এ ই সমান সিই লেখা যাবে। এখন দেখো যে এখানে একটু খেয়াল করো যে এই যে তোমার হচ্ছে ই বিন্দুতে আমি প্রথমে এই ডিইকে যোগ করে এফ পর্যন্ত বর্ধিত করেছি, এবং সেই বর্ধিত করার সময় আমি বলে নিয়েছিলাম যে ডিইর দৈর্ঘ্যটা ইএফ এর দৈর্ঘ্যের সমান হবে, অর্থাৎ এই দৈর্ঘ্যটা আমি এখানে বাড়াবো। তাহলে অঙ্কন অনুসারে কিন্তু এরা পরস্পর সমান। তাহলে এখানে বলা যায় যে ডিই ইকুয়ালস টু ইএফ। এটা কেন সমান? কারণ অঙ্কনের সময় বলেছিলাম, তাই লিখবো অঙ্কন অনুসারে। এখন দেখো একটু খেয়াল করো যে এখানে ডি এফ একটা সরলরেখা, এ সি আর একটা সরলরেখা, ডি এফ একটা সরলরেখা আর হচ্ছে এ সি আর একটা সরলরেখা। দেখো এই যে দুইটা সরলরেখা যদি একটা সরলরেখা অপর একটি সরলরেখাকে ক্রস করে তাহলে বিপরীত দিকে যে কোণ উৎপন্ন হয় এটাকে বলা হয় বিপ্রতীপ কোণ। আর আমরা জানি যে বিপ্রতীপ কোণ পরস্পর সমান। আবার দেখো এই দিকে যে কোণ উৎপন্ন হয় তার বিপরীত দিকের এই কোণটাও পরস্পর কিন্তু সমান। এখন খেয়াল করো যে এইখানে যে কোণটা তৈরি হলো, এখানে দেখছো এই দেখো এ ই ডি, এখানে যে কোণটা তৈরি হলো, আবার এইখানে যে কোণটা তৈরি হলো সি ই এফ, এই দুইটা কোণ কিন্তু বিপ্রতীপ কোণ। আর আমরা জানি যে বিপ্রতীপ কোণ পরস্পর সমান, তাই আমি লিখতে পারি কোণ এ ডি ই সমান কোণ সি ই এফ। কেন সমান? কারণ এরা হচ্ছে বিপ্রতীপ কোণ। যেহেতু এরা বিপ্রতীপ কোণ তাই এরা সমান। এখন খেয়াল করো যে দুইটা ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ সিইএফ, এই দুইটা ত্রিভুজের মধ্যে ত্রিভুজ এডিই এর 2টি বাহু এবং একটি কোণ, ত্রিভুজ সিইএফ এর 2টি বাহু একটি কোণের সমান। আমরা জানি যে ত্রিভুজের 2টি বাহু একটি কোণ যদি অপর একটি ত্রিভুজের 2টি বাহু একটি কোণের সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। তাহলে এখানে কিন্তু সেই শর্ত পূরণ করেছে। যেহেতু এই শর্ত পূরণ করতে পেরেছে তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এডিই সর্বসম ত্রিভুজ সিইএফ। তাহলে লেখা যায় সুতরাং তাহলে ত্রিভুজ এডিই সর্বসম ত্রিভুজ সিইএফ। সিইএফ দেখো এখানে আমরা দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে পেরেছি। তো দুইটা ত্রিভুজ যখন সর্বসম হয় তাহলে আমরা জানি যে দুইটা ত্রিভুজ যখন সর্বসম হয় তাহলে এদের যে অনুরূপ বাহুগুলো পরস্পর সমান এবং অনুরূপ কোণগুলো পরস্পর সমান। এদের অনুরূপ বাহু পরস্পর সমান এবং অনুরূপ কোণগুলো পরস্পর সমান। তাহলে দেখো যে এখানে অনুরূপ বাহু এবং অনুরূপ কোণের ব্যাপারগুলো একটু দেখো যে এখানে যে কোণটা তৈরি হচ্ছে এই যে কোণটা তার অনুরূপ কোণ কিন্তু এই কোণটা, এরা কিন্তু পরস্পর সমান, অর্থাৎ কোণ এ ডি ই সমান কোণ ই সি এফ। আবার দেখো যে এইখানে যে কোণটা তৈরি হচ্ছে এর নাম হলো কোণ এ ডি ই। প্রথমটা ছিল ডি এ ই আর এখন হচ্ছে এ ডি ই। তার অনুরূপ কোণ হচ্ছে, তার যে অনুরূপ কোণ হলো এই কোণটা, দেখো কোণ ই এফ সি, ই এফ সি। এখন আমি দুইটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করব। এখানে দেখো এক জোড়া সমান্তরাল সরলরেখা। ভালো করে খেয়াল করো যে এখানে আমি এক জোড়া সমান্তরাল সরলরেখা অঙ্কন করেছি। তো আমি চাইলে এর নামও দিয়ে দিতে পারি, ধরো এ বি আর সি ডি এক জোড়া সমান্তরাল সরলরেখা। এখন মনে করো যে একটা ছেদক এই সমান্তরাল সরলরেখাকে ছেদ করেছে। তো ছেদকটির আমি নাম দিতে পারি ধরো এইচ এবং জি। ধরো এটা হচ্ছে পি এবং কিউ বিন্দুতে
ছেদ করেছে। এখন দেখো এই সমান্তরাল সরলরেখা যদি একে অপরকে একটি ছেদকের মাধ্যমে ছেদ করে তাহলে এখানে কিছু ঘটনা ঘটে, কিছু কোণ উৎপন্ন হয়। আজকে আমি তোমাদেরকে শুধু একান্তর কোণটার ব্যাখ্যা করব, কারণ একান্তর কোণটার আমার এখানে বিশেষ প্রয়োজন, এই জন্য আমি এটা এখন ব্যাখ্যা করব। তো দেখো যে সমান্তরাল সরলরেখার একই দিকে অর্থাৎ অভ্যন্তরে সমান্তরাল সরলরেখা যে একজোড়া সমান্তরাল সরলরেখার অভ্যন্তরে, এবং যে ছেদকটা এখানে এইচ জি ছেদক দেখো পি এবং কিউ বিন্দু ছেদ করে, তো সমান্তরাল সরলরেখার অভ্যন্তরে দেখো, এবং ছেদকের বিপরীত দিকে যে কোণ উৎপন্ন হয়, দেখো এই যে কোণটার নাম হচ্ছে পি কোণ, অর্থাৎ কোণ বি পি কিউ। আর এখানে যে কোণটা উৎপন্ন হয় সি কিউ পি, এটা হলো একান্তর কোণ। আর একান্তর কোণ পরস্পর সমান। আচ্ছা, এইবার ছিল কি সমান্তরাল সরলরেখায় যদি একান্তর কোণ উৎপন্ন হয় তাহলে কিন্তু একান্তর কোণগুলো পরস্পর সমান। এখন যদি আমি এর বিপরীতটা বলি যে একটা ছেদকের বিপরীত দিকের দুইটা একান্তর কোণ পরস্পর সমান, তাহলে এই এবি এবং সিডি এই সরলরেখা দুইটি সমান্তরাল হবে। দেখো যে এখানকার যে কোণটা আর এই যে কোণটা, এই দুইটা কোণ যদি সমান হয়, ছেদকের দেখো একটা ছেদক তার বিপরীত দিকে অর্থাৎ একটা সরলরেখার বিপরীত দিকের দুইটি কোণ যদি পরস্পর সমান হয় তাহলে যে সরলরেখা দ্বয়ের সাথে কোণ তৈরি হবে সেই সরলরেখা জোড়া পরস্পর সমান্তরাল, মানে এবি সমান্তরাল হবে সিডি। তার মানে যদি একান্তর কোণ সমান হয় তাহলে সমান্তরাল সরলরেখাটাও সমান হবে। এখন দেখো এখানে আমার কি ঘটনা ঘটেছে, যে দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করার পরে দেখো যে কোণ, এখানে যে কোণটার নাম হচ্ছে কোণ এ ডি ই, আমি লিখতে পারি কোণ এ ডি ই, কোণ এ ডি ই, দেখো কোণ এ ডি ই, তার বিপরীত দিকে তার অনুরূপ কোণ হচ্ছে এই কোণটা, কোণ ই এফ সি, কোণ ই এফ সি। এখন দেখো এই যে দুইটা কোণ তৈরি হলো, দেখো একটা সরলরেখা ডিএফ এর সাথে, এবং সেই ডিএফ সরলরেখার বিপরীত দিকে কোণগুলো দেখো, এখানে সরলরেখার এদিকে একটা আর এদিকে একটা, তাহলে কিন্তু একান্তর কোণ। তো একান্তর কোণ যদি হয় তাহলে দেখো একান্তর কোণ যদি সমান হয় তাহলে কিন্তু সরলরেখা দ্বয় হচ্ছে সমান্তরাল। তাহলে দেখো এই সরলরেখাটি এবং এই সরলরেখাটি কিন্তু কি হবে, সমান্তরাল হবে। আবার দেখো এটা হচ্ছে কি একান্তর কোণ, এবং আরও একটি কোণ তৈরি হয় এখানে, এটা কিন্তু একান্তর কোণ। এবং দেখো আরও একটি কোণ তৈরি হবে এখানে, এই যে কোণটা কোণ ডি এ ই, তার সমান হবে তার অনুরূপ কোণ ডি এ ই, তার অনুরূপ কোণ হচ্ছে ই সি এফ, কোণ ই সি এফ। এটাও কিন্তু একান্তর কোণ, এটাও একান্তর কোণ। দেখো যে এটাও কি হয়, একান্তর কোণ হয়। এখন কোণ ডি এ ই তার সমান যদি কোণ হয় কোণ ই সি এফ, খেয়াল করো যে এখানে কিন্তু এসি সরলরেখার সাথে এবং এই যে সরলরেখাকে ছেদ কল্পনা করো, দেখো তার বিপরীত দিকে যে কোণ দুটা, সেই দুইটা কোণ পরস্পর সমান হলে দেখো এই রেখাটা আর এই রেখাটা কিন্তু সমান্তরাল। দেখো এই সরলরেখা আর এই সরলরেখা কী হবে, সমান্তরাল হবে, কারণ কি ছেদকের বিপরীত দিকের কোণ পরস্পর সমান হলে সরলরেখা দ্বয় কি হয়, হচ্ছে তোমার সমান্তরাল হয়। কিন্তু সেই শর্তে আমি বলতে পারি যে এডি সমান্তরাল সিএফ। তাহলে এখানে লিখতে পারি, আচ্ছা আমরা এখন এইখানে বাকি অংশটুকু লিখবো এবং এই বোর্ডটাকে একটু পরিষ্কার করে নিই। তাহলে সুতরাং দেখো এখানে যে আমরা যে একান্তর কোণগুলো সমান দেখিয়েছিলাম, এই যে একান্তর কোণ আর এখানকার এই একান্তর কোণ পরস্পর সমান হলে এই বাহুটা অর্থাৎ এডি বাহুটা সিএফ বাহুর সমান্তরাল হবে। তাহলে কিন্তু লিখতে পারি এ ডি সমান্তরাল হচ্ছে সি এফ। এডি সমান্তরাল কার হবে, সিএফ এর সমান্তরাল হবে। বা দেখো যে এই এডি যে রশ্মিটা, এই এডি কিন্তু এবি রেখার একটি অংশবিশেষ, এডি রশ্মিটা এবি রেখার একটি অংশবিশেষ। দেখো এডি যদি সিএফ এর সমান্তরাল হয় তাহলে এবিটাও সিএফ এর সমান্তরাল হবে, যেহেতু এডিটা এবি এর অংশবিশেষ। আচ্ছা, তাহলে কিন্তু আমি এখানে লিখতে পারি যে এবি সমান্তরাল সিএফ, এবি সমান্তরাল সিএফ। আবার দেখো কিন্তু এখানে আমরা খেয়াল করি যে এই ডি কিন্তু ছিল এবি বাহুর মধ্যবিন্দু, ডি ছিল এবি বাহুর মধ্যবিন্দু। যদি ডি এবি বাহুর মধ্যবিন্দু হয়
তাহলে এই বাহু আর এই বাহু কিন্তু সমান, তাহলে আমি লিখতে পারি এডি সমান বিডি, এডি ইকুয়ালস টু বিডি, এডি ইকুয়ালস টু বিডি। আচ্ছা, এডি ইকুয়ালস টু বিডি। আবার দেখো এই ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ সিইএফ এই দুইটি ত্রিভুজ কিন্তু সর্বসম। তো আমরা জানি যে দুইটা ত্রিভুজ সর্বসম হলে তাদের অনুরূপ বাহুগুলো সমান। দেখো এডি বাহুর অনুরূপ বাহু হচ্ছে সিএফ বাহু, তাহলে সিএফ বাহু এডি যেখানে আছে সমান সমান কি সিএফটাও লেখা যাবে। তাহলে এডি যদি বিডির সমান হয়, এবার এডি কার সমান হবে? সিএফ এর সমান হবে, সিএফ লেখা যায় সিএফ। সুতরাং দেখো যে এডি বিডি এবং সিএফ যদি পরস্পর সমান হয়, তাহলে এই যে এডি কার সমান্তরাল? সিএফ এর সমান্তরাল। এডি কার সমান্তরাল? সিএফ এর সমান্তরাল। তাহলে বিডিটাও এখানে বিডি সমান্তরাল সিএফ লেখা যাবে, বিডি সমান্তরাল সিএফ লেখা যাবে, কারণ এই বিডিটা আসলে এবি এরই অংশ। তো এবি যদি সিএফ এর সমান্তরাল হয়, তাহলে বিডি যে অংশ বিশেষ অর্থাৎ একই সরলরেখার অংশ যদি হয়, তাহলে বিডিটাও সিএফ এর সমান্তরাল হবে। তো দেখো যে এখানে যদি এটা যদি সমান্তরাল হয়, অর্থাৎ দেখো এই বিডি যদি সিএফ এর সমান্তরাল হয়, আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিডিটা কার সমান্তরাল? সিএফ এর সমান্তরাল। যে বিডি যদি সিএফ এর সমান্তরাল হয়, তাহলে কিন্তু এটাকে আমরা সামান্তরিক বলতে পারি। তাহলে দেখো বিসিডিএফ, বিসিডিএফ একটি সামান্তরিক, বিসিডিএফ একটি সামান্তরিক। তাহলে লিখতে পারি যে বিসিডিএফ সামান্তরিকের। এখন দেখো যে এখানে কিন্তু আমরা দেখিয়েছি যে বিডি সমান্তরাল সিএফ, বিডি সমান্তরাল হচ্ছে সিএফ। এখন দেখো যে বিসিডিএফ, বিসিডিএফ এটি একটি সামান্তরিক। তো বিসিডিএফ সামান্তরিকের আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল। তাহলে এখানে দেখো যে ডিএফ সমান্তরাল কিন্তু বিসি লেখা যায়, তাহলে ডিএফ সমান্তরাল বিসি। বা এখন একটু দেখো যে ডিএফ সরলরেখা, এই ডিএফ সরলরেখার যে মধ্যবিন্দু কিন্তু ই, তাহলে যদি ডিএফ সরলরেখাটা বিসি সরলরেখার সমান্তরাল হয়, তাহলে ডিই সরলরেখাটাও বিসি সরলরেখার সমান্তরাল হবে। কারণ কি ডিইটা আসলে ডিএফ সরলরেখার একটি অংশ। তাহলে আমরা এখানে লিখতে পারি ডিএফ এর পরিবর্তে লিখলাম ডিই, ডিইটা কার সমান্তরাল? বিসি এর সমান্তরাল। তো এখানে মোটামুটি আমাদের প্রমাণের যে প্রথম ধাপটা সম্পন্ন হলো, এবং আমরা দ্বিতীয় ধাপে আর সামান্য পরিমাণ বাকি আছে, এটি প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। তো লিখতে পারি ধাপ 2। একটু দেখো যে এইখানে কিন্তু অলরেডি আমাদের একটা প্রমাণ হয়ে গিয়েছে, একটা প্রমাণ যে বিডি সমান্তরাল সিএফ, হ্যাঁ বিডি সমান্তরাল সিএফ। এখানে দেখো ডিই সমান্তরাল বিসি, ডিই সমান্তরাল বিসি, দেখো ডিই সমান্তরাল বিসি, এটা কিন্তু আমরা প্রমাণ করে ফেলেছি অলরেডি। এখন আমাকে প্রমাণ যেটা করতে হবে তা হচ্ছে ডিই কার সমান? ডি হচ্ছে বিসি এর অর্ধেক, ডি হচ্ছে বিসি এর অর্ধেক। তাহলে আবার খেয়াল করো যে আমরা কিন্তু জানি যে সামান্তরিকের যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তাহলে বিসি বাহু কিন্তু ডিএফ বাহুর সমান হবে। তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে ডিএফ ইকুয়ালস টু বিসি, ডিএফ ইকুয়ালস টু কি লেখা যায়? বিসি লেখা যায়। বা এখনই দেখো ডিএফ বাহুটাকে আমি ভেঙে দিব, এই ডিএফ এর মধ্যবিন্দু কিন্তু ই, আমি কিন্তু চাইলে ডিএফকে ডিই প্লাস ইএফ দিয়েও লিখতে পারি। তাহলে আমি ডিএফকে ভেঙে ডিই প্লাস ইএফ লিখে দিলাম ইকুয়ালস টু বিসি। বা দেখো ডিই সমান ইএফ, এখানে একটু খেয়াল করো, আমরা দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণের ক্ষেত্রে এখানে ব্যবহার করেছিলাম যে ডিই ইকুয়ালস টু ইএফ। তাহলে ডিই আর ইএফ যদি সমান হয়, আমার প্রমাণের জন্য আমার কোনটা প্রয়োজন? ডিই। তাহলে এই ইএফটাকে আমি ডিই বানিয়ে দিতে পারি। তাহলে ডিই প্লাস এই ইএফকে আমি ডিই দ্বারা রিপ্লেস করলাম, লিখে দিলাম ডিই ইকুয়ালস টু বিসি। দেখো ডিই এবং ডিই যদি যোগ করি তাহলে কী হবে? 2ডিই। তাহলে এখানে লেখা যায় যে 2ডিই ইকুয়ালস টু বিসি। এখন দেখো এই যে 2ডিইর সাথে গুণ সম্পর্কে আছে, যদি আমি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে এটি ভাগ হয়ে যাবে। তাহলে লেখা যায় সুতরাং ডিই ইকুয়ালস টু এই দুই পাশে যে ভাগ হয়ে হাফ হয়ে যাবে, হাফ
বিসি। দেখো কি প্রমাণ করতে বলেছিল যে ডিই ইকুয়ালস টু হাফ বিসি আর ডিই সমান্তরাল বিসি, দুইটাই কিন্তু প্রমাণ হয়ে গেছে। তাহলে আমি এটা একটু সুন্দর করে লিখে দিতে পারি, সুতরাং ডিই সমান্তরাল বিসি এবং ডিই ইকুয়ালস টু হাফ বিসি, যেহেতু প্রমাণ করতে বলেছে এবং আমরা প্রমাণ করে দিয়েছি, তাহলে লিখে দিই প্রমাণিত। চলো পুরো বিষয়টি সংক্ষেপে আমরা আরেকবার বুঝে নেব। তো প্রশ্নটা একটু বড় হলেও আসলে এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। তো আমরা প্রশ্নটা আরেকবার পড়ে নিই। ত্রিভুজে যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। তো এখানে যে ত্রিভুজের কথা প্রশ্নে বলা হয়েছে, আমরা সেই ত্রিভুজটা অঙ্কন করলাম, ত্রিভুজ এ বি সি। এই হচ্ছে আমার সেই ত্রিভুজ যে ত্রিভুজের কথা প্রশ্নে বলা হচ্ছে। তো ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু, এই এ বি বাহুর মধ্যবিন্দু হলো ডি আর এ সি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, ডি হচ্ছে সংযোজক রেখা অংশ। তাহলে প্রমাণ করতে হবে কি ডিই ইকুয়াল সমান্তরাল হচ্ছে বিসি, সমান্তরাল। দেখো সমান্তরালের কথা বলছে, এবং এর দৈর্ঘ্য কী হবে, এই তৃতীয় বাহুর দৈর্ঘ্যের অর্ধেক হবে, অর্থাৎ ডিই ইকুয়াল টু হাফ বিসি। দেখো আমি এই চিত্র এঁকে সেখান থেকে বিশেষ নির্বাচনে লিখে নিয়েছি। তো প্রমাণের জন্য একটু অঙ্কন করব। এই ডিইকে এফ পর্যন্ত বর্ধিত করি যেন ডিই ইকুয়ালস টু ইএফ হয়। সিএফ যোগ করি, দেখো সিএফ যোগ করে আমি আমার অঙ্কন সম্পন্ন করলাম। প্রমাণ আমরা মোট দুইটি ধাপে প্রমাণ করব। প্রমাণের প্রথম ধাপে আমি যে কাজটা করব, দেখো দুইটা ত্রিভুজ তৈরি হলো, আমি এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। তো ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ সিইএফ এর মধ্যে তিনটা উপাদানকে খুঁজে নিব। দেখো প্রথমে লিখেছি কি এ ই সমান সিই, কারণ হচ্ছে ই এসি বাহুর মধ্যবিন্দু, সেই শর্তে এরা সমান। আবার দেখো ডিই সমান ইএফ, ডিই সমান ইএফ, কারণ কি এইখানে হচ্ছে আমি অঙ্কনের সময় বলেছিলাম, তাহলে লিখতে পারি অঙ্কন অনুসারে। দেখো এখানে সামান্য একটু ভুল হয়ে গিয়েছিল, যে এ ই ডি হবে, আমি এ ডি ই লিখে ফেলেছি, এখনও ঠিক করে দিচ্ছি। কোণ এ ই ডি, কোণ এ ই ডি, দেখো তার বিপরীত কোণ সি ই এফ। আমরা জানি যে বিপরীত কোণ পরস্পর সমান, তাহলে এই দুইটি কোণ পরস্পর সমান। এখন দেখো একটা ত্রিভুজের দুইটি বাহু একটি কোণ, অপর একটি ত্রিভুজের দুইটি বাহু একটি কোণের সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম। যদি দুইটি ত্রিভুজদ্বয় সর্বসম হয় তাহলে তাদের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো পরস্পর সমান। তাহলে এখানে যতগুলো অনুরূপ বাহু আছে, একটা ত্রিভুজের তিনটি বাহু অপর ত্রিভুজের তিনটি বাহুর সমান হবে, এবং তিনটি কোণও অপর ত্রিভুজের তিনটি কোণের সমান হবে। এখন দেখো এই যে কোণ এডিই, কোণ এডিই, এই যে ডি কোণটা, কোণ ই এফ সি, আর এই কোণটা, এরা কিন্তু পরস্পর সমান হবে, কারণ কি এরা হচ্ছে অনুরূপ কোণ। আবার দেখো এরা অনুরূপ কোণ, পাশাপাশি এরা আবার হচ্ছে একান্তর কোণ। কেন এরা একান্তর কোণ? কারণ আমরা জানি যে একটা ছেদকের বিপরীত দিকে, দেখো দুইটা রেখা আর এটা হলো তাদের ছেদক, ছেদকের বিপরীত দিকে যে দুইটা কোণ তৈরি হলো তা হচ্ছে একান্তর কোণ। আবার একান্তর কোণ যদি পরস্পর সমান হয়, তাহলে যে দুইটা সরলরেখার সাথে ছেদ করেছে সেই সরলরেখাগুলো আবার হবে সমান্তরাল। এবার দেখো কোণ ডি এ ই, এই যে কোণটা, তার অনুরূপ কোণ হলো এই কোণটা, কোণ ই সি এফ, কোণ ই সি এফ, এরাও কিন্তু পরস্পর সমান অনুরূপ কোণ সেই শর্তে। কিন্তু দেখো এসি সরলরেখার যে কোণগুলো তৈরি করেছে, অর্থাৎ এসি যে ছেদক তার বিপরীত দিকে যে কোণগুলো তৈরি করেছে, একটা হচ্ছে সিএফ সরলরেখার সাথে, একটা হচ্ছে এ বি সরলরেখার সাথে। তাহলে দেখো এই যে সিএফ এবং এ বি বা এডি, এই যে সরলরেখাটা কিন্তু পরস্পর সমান্তরাল হবে, অর্থাৎ সিএফ সমান্তরাল হবে কার, এডি এর অথবা এ বি এর, কারণ এডি আসলে এ বি এর একটা অংশ বিশেষ। তাহলে এই একান্তর কোণগুলো যেহেতু সমান, তাহলে এই রেখাগুলো হবে সমান্তরাল। তাই আমি লিখেছি যে এডি সমান্তরাল সিএফ, এডি কার সমান্তরাল, সিএফ এর সমান্তরাল। এখন দেখো এডি আসলে এবি এর অংশ বিশেষ, তো এডি যদি সিএফ এর সমান্তরাল হয় তাহলে এবিটাও সিএফ এর সমান্তরাল হবে। কিন্তু দেখো এডি কার সমান, বিডি এর সমান, এডি সমান বিডি সমান আবার সিএফ। দেখো এডি বিডি সমান, কারণ হচ্ছে ডি এবি এর মধ্যবিন্দু। আবার দেখো এই যে এডিটা সিএফ এর সমান, তাহলে বিডিও সিএফ এর সমান। তাহলে এরা যদি সবাই পরস্পর সমান হয়, এখন দেখো তাহলে বিডি সমান্তরাল সিএফ লেখা যায়, বিডি সিএফ সমান লেখা যায়, কারণ কি এডিটা সিএফ এর সমান্তরাল, তাহলে আর এবিটা সিএফ এর সমান্তরাল, তাহলে বিডিটা এবি এর একটি অংশ, তাহলে এই বিডিটাও সিএফ এর সমান্তরাল হবে। তাহলে আমি লিখেছি যে বিডি সমান্তরাল সিএফ।
এখন দেখো যে বিডি সমান্তরাল সিএফ হয় তাহলে ডি সি অর্থাৎ বি সি ডি এফ একটি সামান্তরিক। তো বি সি ডি এফ সামান্তরিকের আমরা জানি যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, তাহলে ডিএফ বাহুটা কিন্তু বি সি বাহুর সমান্তরাল হবে, তাহলে ডিএফ সমান্তরাল বিসি। এখন ডিএফ সমান্তরাল বিসি আমি ডিএফ থেকে শুধু ডিই পর্যন্ত নিব, কারণ ডিইটা আসলে ডিএফ বাহুরই একটি অংশ। যদি ডিএফটা বিসি এর সমান্তরাল হয় তাহলে ডিই বাহুটাও বিসি বাহুর সমান্তরাল হবে। এটা মোটামুটি আমাদের ধাপ 1 এখানে শেষ হলো। অলরেডি আমরা একটা প্রমাণ করে ফেলেছি, আমাদের পরবর্তী প্রমাণটা ধাপ 2 করব। এখন ধাপ 2 দেখো যে আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান তাহলে দেখো ডিএফ তার বিপরীত বাহু বিসি সমান হবে। দেখো ডিএফ সমান বিসি। এখন এই ডিএফ যে বাহুটা তার মধ্যবিন্দু হচ্ছে ই, তাহলে মধ্যবিন্দু যদি ই হয় আমি কিন্তু চাইলে এই ডিএফ বাহুকে 2 ভাগে ভাগ করে লিখতে পারি, অর্থাৎ ডিই প্লাস ইএফ। দেখো একে আমি ভেঙে দিলাম, এই ডিএফকে ভেঙে লিখেছি কি ডিই প্লাস ইএফ ইকুয়ালস টু বিসি। এখন দেখো ডিইকে ডিই জায়গায় বসালাম, ইএফ সমান হচ্ছে ডিই, এই ইএফ এর পরিবর্তে আবার লিখলাম হচ্ছে ডিই। এখন এই ডিই এবং ডিই যদি যোগ করি তাহলে হয় 2 ডিই। এখন এই যে 2 ডিইর সাথে ছিল গুণ, যদি পক্ষান্তর করি তাহলে ভাগ হয়ে যায়, তাহলে এই পাশে এসে ভাগ হয়ে গেছে। অথবা আমি উভয় পক্ষে 2 দ্বারাও ভাগ করতে পারি, তাহলে ডিই ইকুয়ালস টু হাফ বিসি। দেখো ডিইর দৈর্ঘ্য তৃতীয় বাহুর দৈর্ঘ্যের অর্ধেক, সংযোগ সরলরেখা হচ্ছে ডিই, তৃতীয় বাহু হচ্ছে বিসি। দেখো সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর দৈর্ঘ্যের অর্ধেক, সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল। আমাকে প্রশ্নে এটাই প্রমাণ করতে বলেছিল। দেখো তাহলে আমি শেষ লাইনে লিখে দিতে পারি যে ডিই সমান্তরাল বিসি, অর্থাৎ যে সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। আশা করি তোমাদের আজকের ক্লাসটি বেশ ভালো লেগেছে। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন করে অন্য কোনো গাণিতিক সমস্যা নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।